This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. যদি এমডিএইচ কিচেন কিং কিচেনে থাকি তো আমরা যা ইচ্ছে তৈরি করতে পারি। বেগুনের ভর্তা, আলু কপি, ভিন্ডি মশলা, আরো অনেক কিছু। নমস্কার, টিভি9 বাংলায় আপনাদের আরো একবার স্বাগত জানাই। দুপুর দুটো মানে আপনারা জানেন ফুল অ্যান্ড ফাইনাল। আজ ফুল অ্যান্ড ফাইনালে দীপের সঙ্গে আমি শুভজিৎ রয়েছি আপনাদের সঙ্গে। আর আমাদের যেদিকে নজর রাখতেই হচ্ছে আগামীকাল মানে রবিবার স্কুল সার্ভিস কমিশনের নিয়োগের পরীক্ষা। আচ্ছা, নতুন পরীক্ষাতেও কোনো দাগির দাগ লাগবে না তো? পরীক্ষার আগে এই প্রশ্নেই সরগরম গোটা শিক্ষামহল। আগামীকালের পরীক্ষায় কি কোনো অযোগ্য চাকরিহারা বসছেন? 1806 জন বাদেও কি আর কোনো অযোগ্য আছে? চেয়ারম্যান সাংবাদিক বৈঠকে বারবার এই প্রশ্ন এড়িয়ে গেলেন এসএসসি চেয়ারম্যান। সুপ্রিম কোর্টের পর্যবেক্ষণ দেখেছি, কোনো মন্তব্য করব না এ কথা বললেন সিদ্ধার্থ মজুমদার। পরীক্ষা পরবর্তীকালেও অযোগ্য চিহ্নিত হলে তার পরীক্ষা বাতিল হবে এমনটাই জানিয়েছে কমিশন। কোনো দাগি চাকরিহারা যেন নতুন নিয়োগের পরীক্ষায় না বসেন, বারবার কমিশন এবং রাজ্যকে এই কথা বলে সতর্ক করেছে সুপ্রিম কোর্ট। আপনারা কি দাগিদের ব্লু আইড মনে করেন? কেন বারবার তাদের পাশে দাঁড়ানোর চেষ্টা করছেন? কোর্টের এই প্রশ্নের মুখেও পড়তে হয়েছে। বেশ কয়েকজন দাগি পরীক্ষায় বসছেন বলে দাবি করেছেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। আমি এ ব্যাপারে কোনো মন্তব্য করব না। এইটা নিয়ে প্রশ্নটা পুনরাবৃত্তি করবেন না আমার, কারণ সময়েরও ব্যাপার আছে, আমি চলে যাব না। ওইটা নিয়ে না আজকে আলোচনাও করব না, প্রশ্নও করবেন না দয়া। না, আমি জানি সুপ্রিম কোর্টের অবজারভেশন আমি পড়েছি, আমি সবই পড়েছি। এটা নিয়ে আমি কোনো আজকে আলোচনা বা প্রশ্নের উত্তর দেব না, এটা আমি স্পষ্টভাবে জানিয়ে দিলাম প্রথমেই। একই প্রশ্ন পুনরাবৃত্তি করে আমার সহকর্মী সুমন মহাপাত্র রয়েছেন এই মুহূর্তে আমার সঙ্গে। সরাসরি সুমনের কাছে চলে যাব। সুমন, এসএসসি চেয়ারম্যান তো পরিষ্কার করে এক লাইনে উত্তর দিতেই পারতেন যে না, কোনো দাগই বসছে না, সেটা স্কুল সার্ভিস কমিশন নিশ্চিত করেছে। বারবার এই এড়িয়ে যাওয়ার চেষ্টা, এটা কেন? দেখো, সেখানে কোথাও একটা ধোঁয়াশা থেকে যাচ্ছে। তার কারণ এই 1806 জনের বাইরেও আরও অযোগ্য আছেন, এমনটাই কিন্তু আইনজীবীদের একাংশ দাবি করছেন। সুপ্রিম কোর্টও কিন্তু প্রশ্ন উঠেছে সুপ্রিম কোর্টে যে এই তালিকাটা এত ছোট কেন? তাহলে কি অযোগ্যরা বা দাগিরা তারা আরও যারা লুকিয়ে রয়েছেন তারা কি এই পরীক্ষায় বসছেন? সিদ্ধার্থ মজুমদার এসএসসি চেয়ারম্যান, তার কাছে নির্দিষ্ট কোনো সদুত্তর নেই, তাই তিনি বারবার এই প্রশ্ন কিন্তু এড়িয়ে গেলেন। তবে কনসার্নের জায়গাটা কোথায়? যদি কালকের এই পরীক্ষায় এই দাগিরা ফের বসেন, সুপ্রিম কোর্টের নির্দেশ ভায়োলেশন যদি হয়, তাহলে কিন্তু এই নিয়োগ প্রক্রিয়া নিয়েও প্রশ্নচিহ্ন উঠে যাবে। তখন কিন্তু এই নিয়োগ প্রক্রিয়াও মামলার গেরোয় পড়ে যেতে পারে। ফলে এত বছর পরে, 8 বছর 9 মাস পরে যে পরীক্ষা হচ্ছে, সেই পরীক্ষাকে কেন্দ্র করেও কিন্তু এই মামলার জটের আশঙ্কা থেকেই যাচ্ছে। এবং সিদ্ধার্থ মজুমদারকে তুমি দেখলে, আমি নিজে দুবার প্রশ্ন করেছি, অন্যান্য সাংবাদিকরাও প্রশ্ন করেছেন, কিন্তু সিদ্ধার্থ মজুমদার সেই প্রশ্ন কিন্তু বারবার এড়িয়ে গিয়েছেন। তিনি বলেছেন দয়া করে আমাকে এই প্রশ্ন করবেন না, অর্থাৎ এই প্রশ্নের উত্তর এসএসসির কাছে আপাতত নেই। একেবারেই সুমন, আমাদের সঙ্গে থাকো। আমি পরবর্তীতে আবার তোমার থেকে এই নিয়ে আপডেট নেব। তবে রাজ্যের বিরোধী দলনেতা তিনি ইতিমধ্যে আশঙ্কা প্রকাশ করেছেন যে এসএসসির যে নতুন পরীক্ষা তার প্রশ্নপত্র দেদার বিক্রি হচ্ছে এবং এই পরীক্ষা আবার বাতিল হবে। শুনুন। আমি তো আগেই বলেছি, এবারে ও এমআর টেম্পার হবে না, প্রশ্ন বিক্রি হবে। এই এসএসসি হচ্ছে চিটিংবাজ, ফেরেববাজ 420। মোট শিক্ষক শিক্ষিকা টেন্টেড ছিল 1958 জন। 1806 জনকে টেন্টেড ডিক্লেয়ার করেছে। 158 জন টেন্টেড ইনক্লুডিং মুখ্যমন্ত্রীর ভাইজোকে পরীক্ষায় বসাচ্ছে। এই পরীক্ষা অবৈধ পরীক্ষা, এই পরীক্ষা বাতিল হবে এবং প্রশ্ন বিক্রি দেদারে চলছে। স্কুলগুলোতে প্রধান শিক্ষকদের একাংশ এবং তৃণমূলের নেতারা বলছেন যে খাতা খুলে দেখবে, বার পরীক্ষার্থী 50,000 টাকা করে দিতে হবে সেন্টারে। কেন্দ্রীয় শিক্ষা প্রতিমন্ত্রী সুকান্ত মজুমদার রয়েছেন আমাদের সঙ্গে টেলিফোন লাইনে। আমি সরাসরি সুকান্ত বাবু আপনার কাছে জানতে চাইবো, এসএসসি চেয়ারম্যান বারবার কেন এই প্রশ্ন, টিভি9-এর এই প্রশ্ন এড়িয়ে যাচ্ছেন যে আগামীকালের পরীক্ষায় কোনো অযোগ্য চাকরিহারা কি বসছে না? কেন তিনি এক কথায় হ্যাঁ বা নাতের উত্তর দিতে পারছেন না?
দেখুন, সুপ্রিম কোর্টের রায় আছে যে অযোগ্যরা যাদের নাম লিস্টে আপাতত বেরিয়েছে তারা পরীক্ষায় বসবে না। কিন্তু এই রাজ্য সরকার এসএসসি চোরাগোপ্তা ভাবে আগেই অ্যাডমিট কার্ড বিলি করেছিল এবং তাদের ইচ্ছে ছিল যে অযোগ্যদেরকেও, অর্থাৎ কোর্টের ভাষায় যারা টেন্টেড তাদেরকেও পরীক্ষায় বসিয়ে তাদেরকে আবার শিক্ষক হিসেবে নিয়োগ করা। এই চেষ্টা এখনো চলতে পারে। বিহাইন্ড দ্য কার্টেন বা পর্দার আড়াল থেকে এসএসসি এই চক্রান্ত আবার করতে পারে। কারণ এতে রাজ্য সরকারের দুটো লাভ। এক, যারা অযোগ্য তাদের কাছ থেকে টাকা নিয়ে চাকরি দিয়েছে সেই সমস্ত তৃণমূল নেতাদেরকে মারের হাত থেকে বাঁচানোর জন্য, গণপিটুনির হাত থেকে বাঁচানোর জন্য এদেরকে চাকরি আবার পাইয়ে দেওয়ার একটা প্রচেষ্টা থাকতে পারে। দ্বিতীয়, এই ইস্যুতে আবার সুপ্রিম কোর্টে ব্যাপারটা পুরোটা ঘেঁটে দিয়ে যাতে এই চাকরি প্রার্থীদেরকে আবার বিপদের মুখে ফেলা যায় সেই চেষ্টাও কিন্তু একটা কারণ হতে পারে বলে আমার মনে হয়। ধন্যবাদ আপনাকে সুকান্ত বাবু। কেন্দ্রীয় সরকারের যে নির্বাচন পরীক্ষাগুলো হয়েছে সেগুলোর অনিয়ম জানেন কি ভয়ঙ্কর সব অনিয়মগুলোর অভিযোগ উঠেছে। ফলে একটা সবে কেন বিভ্রান্তি তৈরি করছেন? এতগুলো ছেলে মেয়ে চাকরি পাবে, একটা পরীক্ষা আসছে, পরীক্ষাগুলোকে তো বাদ রাখুন এই রাজনীতির থেকে। যদি কেউ অন্যায় কিছু করে থাকে, সিপিএম জমানা তখন কোনো স্বচ্ছতা ছিল? কম্পিউটার ছিল না, রেকর্ড ছিল না, সব হোল টাইমারদের বাড়িতে বাড়িতে একটা করে সরকারি চাকরি গুঁজে দিয়ে গেছে। তারা বড় বড় কথা বলছে, আর বিজেপি মানে মধ্যপ্রদেশের ওই ব্যাপক কেলেঙ্কারি। অন্যদিকে রাত পোহালেই এসএসসির নবম ও দশম শ্রেণীর শিক্ষক নিয়োগের পরীক্ষা। এসএসসি পরীক্ষা কেন্দ্রে কড়া নজরদারি রয়েছে। রবিবার পরীক্ষা শুরু হবে দুপুর 12টায়, চলবে 1:30 মানে 1:30টা পর্যন্ত। বিশেষভাবে সক্ষমদের অতিরিক্ত 30 মিনিট সময় দেওয়া হবে। রাজ্য জুড়ে প্রায় 636টি সেন্টারে পরীক্ষা নেওয়া হবে। পরীক্ষার্থীদের সকাল 10টার মধ্যে সেন্টারে ঢুকে যেতে হবে। এবার মোট 35,726 পদে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। যদি কোনো পরীক্ষার্থীর অ্যাডমিট কার্ড অসম্পূর্ণ থাকে তাহলে তাদের পরিচয়পত্র হিসেবে পরীক্ষার দিন আধার এবং ভোটার কার্ড সঙ্গে রাখতে হবে। ভুয়ো পরীক্ষার্থী রুখতে এই পদক্ষেপ বলে জানানো হয়েছে। প্রশ্ন ফাঁস রুখতে পরীক্ষা কেন্দ্রে বাধ্যতামূলকভাবে থাকতে হবে সিসি ক্যামেরা, ক্লোজ সার্কিট ক্যামেরা। কোন কোন পরীক্ষা কেন্দ্রে কিরকম তল্লাশি হবে সেই সিদ্ধান্ত নেবে জেলা পুলিশ। আর এসএসসির পরীক্ষাকে কেন্দ্র করে এসএসসি যথেষ্টই সতর্ক রয়েছে। এবারের পরীক্ষা 2025 সালের নতুন নিয়মে আপনারা জানেন। আর এই পরীক্ষার প্যানেলের যে প্রাথমিক মেয়াদ সেটা 1 বছর। সরকারের অনুমতিক্রমে আরও 6 মাস মেয়াদ বাড়াতে পারে এসএসসি, অর্থাৎ প্যানেলের সর্বোচ্চ মেয়াদ হতে পারে 1.5 বছর। প্যানেলের মেয়াদ পেরিয়ে গেলে আর কোনো কাউন্সেলিং এসএসসি করবে না। নিরাপত্তাজনিত যে তল্লাশি হয় তার জন্য আরও সময় লাগতে পারে, সেজন্য 10টার সময় উপস্থিতি, এটা আমরা প্রত্যেক পরীক্ষার্থীকে অনুরোধ করছি। প্রত্যেকে যেটা নিয়ে যাবেন, নিয়ে যেতে পারবেন, সেটা হচ্ছে একটি স্বচ্ছ পেন। যদিও আমরা প্রত্যেক পরীক্ষার্থীর জন্য পেনের বন্দোবস্ত রেখেছি, এমন নয় যে তার পেনটা যদি অনুপযুক্ত হয় তাহলে তিনি পরীক্ষা আর দিতে পারবেন না। অ্যাডমিট কার্ড ছাড়া পরীক্ষা কেন্দ্রে প্রবেশ একেবারেই অনুমতিযোগ্য নয়। আর অ্যাডমিট কার্ডে বারকোড স্ক্যানার আছে, অর্থাৎ অ্যাডমিট কার্ডটি মানে আমরা আমাদের ওয়েবসাইট থেকে ডাউনলোড করা কিনা সেটাও খুব সহজে বোঝা যাবে। কোনোভাবে যদি প্রশ্নপত্র কেউ ছবি কোনো রকম কোনো প্রশ্ন লিখে চেষ্টা কেউ করেন, কোন পরীক্ষার্থীর প্রশ্নপত্র থেকে সেটা হয়েছে আমরা সে অবধিও ধরতে পারবো। সিকিউরিটি ফিচারগুলো একদম, যদি 3,19,000 পরীক্ষার্থী থাকেন তাহলে 3,19,000 ভিন্ন সিকিউরিটি ফিচার থাকছে। ওএমআর উত্তরপত্রের মধ্যে 1 থেকে 5 যদি কেউ পূরণ না করেন তার উত্তরপত্রটি দেখা যাবে না, ওটাই বাতিল বলে গণ্য হবে। এই সরকারের আমলে, এই সরকারের তত্ত্বাবধানে মেধার মর্যাদা দিয়ে কোনো স্বচ্ছ নিয়োগ সম্ভব নয়। পরীক্ষা ব্যবস্থাকে সম্পূর্ণভাবে কলুষিত করে দিয়েছে তৃণমূল কংগ্রেস। একটা সরকার যেখানে সর্বোচ্চ আদালত সুপ্রিম কোর্টে হলফনামা দিয়ে বলছে যে দুর্নীতি হয়েছে, দুর্নীতি আমরা করেছি, তারপরে সেই সরকারের কাছ থেকে, তাদের বিভিন্ন সংস্থার কাছ থেকে কি প্রত্যাশা করা যায়?
আগামীকাল এসএসসির নতুন নিয়োগের এই প্রথম পরীক্ষার্থীর সংখ্যা 5.5 লক্ষেরও বেশি। পরীক্ষার্থীদের যাতায়াতের সুবিধার্থে রোববার সরকারি বাস থাকবে অন্যান্য দিনের থেকে বেশি। রেল স্টেশনের সঙ্গে সংযোগকারী রুটে বাসের সংখ্যা অনেকটাই বাড়ানো হচ্ছে। শহরের রাস্তায় বেসরকারি বাস থাকবে 3,500-এর মতো। পরীক্ষা শুরু এবং শেষের সময় রেল স্টেশনের রুটে বাস চলবে কয়েক মিনিট অন্তর অন্তর। লোকাল ট্রেনের সংখ্যা বা সূচিতে কোনো বদল হচ্ছে না পরীক্ষার দিনেও। অন্যান্য রবিবারে যে ট্রেনগুলো বন্ধ থাকে এদিন তাই থাকবে। তার ফলে অনেক পরীক্ষার্থী অসুবিধায় পড়তে পারেন বলেও আশঙ্কা। মেট্রো রেলের সংখ্যা অপরিবর্তিত থাকছে। রোববার মেট্রো সার্ভিস চালু হয় সকাল 9টায়। এই দিনও তার কোনো পরিবর্তন হচ্ছে না। কাল ফেরি সার্ভিস স্বাভাবিক থাকবে। প্রয়োজনে ফেরি চলাচলের সময় ব্যবধান কমানো হতে পারে। আর এবার যে খবরে নজর রাখতেই হচ্ছে, আদালতের নির্দেশে অবশেষে আত্মসমর্পণ করলেন মন্ত্রী চন্দ্রনাথ সিনহা। প্রাথমিক নিয়োগ দুর্নীতি মামলায় ইডির বিশেষ কোর্টে আত্মসমর্পণ রাজ্যের কারামন্ত্রী। সরাসরি কথা বলবো টেলিফোনে আমাদের সহকর্মী সুজয় আমাদের সঙ্গে রয়েছেন। আমি সুজয়ের কাছে চলে যাব। সুজয়ের কাছ থেকে আরও একবার যে আপডেটটা নেব, তার আগে আরও একবার আপনাদের জানি রাখি, আদালতের নির্দেশে অবশেষে আত্মসমর্পণ চন্দ্রনাথ সিনহার। প্রাথমিক নিয়োগ দুর্নীতি মামলায় ইডির বিশেষ কোর্টে আত্মসমর্পণ রাজ্যের কারামন্ত্রী। 10,000 টাকা বন্ডে তার জামিন মঞ্জুর করা হয়েছে। সুশোভন আমাদের সঙ্গে রয়েছেন, লেটেস্ট আপডেট এই বিষয়ে জানাবেন আমাদের। সুশোভন। দেখো, ইতিমধ্যে ব্যক্তিগত বন্ডে জামিন মঞ্জুর করা হয়েছে এবং এই যে শুনানি, এই শুনানি আগামী 16 তারিখ রয়েছে। তুমি জানো যে 12 তারিখ পর্যন্ত তাকে সময় দেওয়া হয়েছিল। আমরা দেখলাম ঠিক তার 6 দিন আগে, অর্থাৎ আজকে 6 তারিখ সে আত্মসমর্পণ করলো এবং ঠিক 10:45 নাগাদ ইডির বিশেষ আদালতে কিন্তু চন্দ্রনাথ সিনহা রাজ্যের মন্ত্রী তিনি আসেন এবং 1:30 নাগাদ তিনি বেরিয়ে যান। যদিও বেরিয়ে তিনি বলেছেন যে আইন ব্যবস্থার প্রতি তার আস্থা রয়েছে এবং আশা করি তিনি বিচার পাবেন, এমনটাই বলেছেন। সব মিলে যারা গুরুত্বপূর্ণ বিষয় যে একেবারে তার যেহেতু চার্জশিটে নাম ছিল এবং সেই জায়গা থেকে তার যে আজকে আত্মসমর্পণ সে করলো এবং পরবর্তীকালে এই যে শুনানি পর্ব, সেই শুনানি পর্ব চলবে। কিন্তু আজকে ইডির তরফ থেকে যেটা বলা হয় যে 7 দিনের তার ইডি হেফাজত চেয়েছিলেন এবং তিনি যথেষ্ট প্রভাবশালী। তিনি বাইরে থাকলে যারা মূলত সাক্ষী রয়েছে তাদের প্রভাবিত করতে পারেন এবং পরবর্তীকালে কিন্তু তাকে ব্যক্তিগত বন্ডে জামিন দেওয়া হয় 10,000 টাকার বন্ডে এবং ইতিমধ্যেই চন্দ্রনাথ সিনহা তিনি বিচার ব্যবস্থা যে আস্থা আছে এমনটাই বলেছেন। বেশ, সুশোভন, ধন্যবাদ। আমরা একটা রিমান্ডের জন্য দরখাস্ত করেছি। সে দরখাস্তটা শুনানি হয়েছে, 16 তারিখ রাখা হয়েছে। ইন দ্য মিন টাইম বলা হয়েছে যে কন্ডিশন এইটাই যে উনি কলকাতা এবং ওনার কনস্টিটুয়েন্সি ছাড়া আর কোথাও যেতে পারবেন না। মামলার শুনানি 16 তারিখ আছে। ইন দ্য মিন টাইম ওনারা অবজেকশন দেবেন যা দেওয়ার আছে। রাজ্যের একজন ক্যাবিনেট মিনিস্টার এবং ঘটনাচক্রের তিনি কারামন্ত্রী। তো কারামন্ত্রীকে যদি অভিযুক্ত হিসেবে আদালতে আত্মসমর্পণ করতে হয়, সেটা তো বাংলা এবং বাঙালির জন্য খুব একটা সুখের বিষয় না, অস্মিতার বিষয় না, এটা লজ্জার। পশ্চিমবঙ্গে যে চাকরির দোকান কলকাতার বেহালার বাইরে জেলায় জেলায় খোলা হয়েছিল, ইডির চার্জশিটে তা একবার প্রমাণিত হয়েছে। উনি মন্ত্রীমশাই আছেন এবং আশা করব উনি ষড়যন্ত্রী মশাই নন। ইডি যে অভিযোগ এনেছে তাতে এটাই প্রমাণ হচ্ছে, যেটা আমরা বিরোধীরা বারবার বলছি, যে চাকরির দোকান সারা পশ্চিমবঙ্গেই ছড়িয়েছিল। তাতে দ্বিতীয় মন্ত্রী হিসাবে আর একজন অভিযুক্তও হলেন। ওনার তো বোধ হয় বেল জামিন হয়েছে, ভালো জিনিস। ইডি বলেছে প্রভাবিত করতে সাক্ষীদের, সেটা ইডি কি বলছে সেটা আমার বাবা ওনাকে জিজ্ঞেস করো। ইডির হেফাজতে দিলে আরো অনেক মাল মশলা বেরিয়ে যাবে, সেই কারণে ইডির হেফাজত চাইলেও ইডি হেফাজত পাইনি, না বুঝবার কোনো কারণ নেই। ফলে চন্দ্রনাথ সিনহা সহ তৃণমূলের নেতারা অপরাধে এবং যোগ্য ছেলে মেয়েদের জীবন ধ্বংস করার দায়ে অভিযুক্ত থাকবেন, কেউ সেটা অস্বীকার করতে পারবেন। এবার আমরা দেখে নেব নদিয়ার তেহট্টের যে ঘটনা, নক্কারজনক সেই ঘটনা। তৃতীয় শ্রেণীর ছাত্রকে খুনের অভিযোগ, অগ্নিগর্ভ তেহট্ট, পাল্টা আক্রোশে গণপিটুনিতে মৃত্যু হয়েছে দম্পতির। গতকাল খেলতে বেরিয়ে নিখোঁজ হয়ে যায় 9 বছরের স্বর্ণাভ বিশ্বাস। আজ সকালে পুকুর থেকে ত্রিপল জড়ানো মৃতদেহ উদ্ধার হয়। প্রতিবেশী দম্পতির বিরুদ্ধে অপহরণ করে খুনের অভিযোগ। বাড়িতে ভাঙচুরের পর আগুন লাগিয়ে দেয় উত্তেজিত জনতা। বাড়ি থেকে টেনে হিঁচড়ে বের করে বেধড়ক মারধর করা হয় উৎপল মণ্ডল এবং সোমা মণ্ডলকে। হাসপাতালে তাদের মৃত্যু হয়েছে। পুলিশের সঙ্গে এবার র্যাফ নামিয়ে উত্তপ্ত পরিস্থিতি সামাল দিতে
সেই চেষ্টা, সেই ছবি দেখা গিয়েছে। এই মুহূর্তে আপনাদের এক্সক্লুসিভ সেই ছবি দেখছি আমার দুই সহকর্মী সুপ্রিয় এবং মহাদেব রয়েছেন আমার সঙ্গে। আমি প্রথমেই মহাদেবের কাছে যাব। মহাদেব, এই মুহূর্তে তোমার কাছ থেকে আমি যে পার্টটা জানতে চাইবো যে যাদের দিকে অভিযোগের আঙুল ছিল তাদের গণপিটুনিতে মৃত্যু হয়েছে বলে জানা যাচ্ছে, একটু ডিটেল বলো। একদমই, দেখো এখানে গণপিটুনিতে মারা গেছে কিন্তু দুজন, এখনও কিন্তু একজন হাসপাতালে চিকিৎসাধীন, তিনিও কিন্তু মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছে। এই যে আমরা যে জায়গাটি দাঁড়িয়ে রয়েছে তুমি দেখতে পাচ্ছ, এই বারোয়াটিতেই কিন্তু তাদের ডেকে নিয়ে আসা হয়, কারণ তাদের বিরুদ্ধে অভিযোগ ছিল বিগত দিনও একটি শিশুকে নাকি নিয়ে চলে যাচ্ছিলেন অন্যত্র। তার কারণে তাকে নিয়ে এসে এই বারোয়াটিতেই তাকে জিজ্ঞাসাবাদ করা হয় এবং সেই কথার অসঙ্গতি থাকাতেই তখন প্রচুর মানুষ জমায়েত হয়েছিলেন, এই আশেপাশে গ্রাম থেকে বিভিন্ন জায়গা থেকে মানুষ জমায়েত হয়েছিলেন, কারণ গতকাল থেকেই তো নিখোঁজ ছিল এই শিশুটি। এবং যখন তাদের কথার মধ্যে অসঙ্গতি পাওয়া যায় তখনই কিন্তু তাদেরকে গণপিটুনি শুরু হয়। দেখতে পাচ্ছ কীভাবে বাঁশ ভাঙা পড়ে রয়েছে, বিভিন্ন জায়গায় বাঁশ পড়ে রয়েছে, গামছা পড়ে রয়েছে, কাপড় পড়ে রয়েছে, রক্ত পড়ে রয়েছে তাদের জুতো পর্যন্ত। এবং মহিলাদের যে শাখা পলা বলা হয় সেই শাখা পলাও কিন্তু পড়ে রয়েছে, ভেঙে গেছে। এখানেই কিন্তু তাদেরকে এখানেই গণপিটুনি হয় এবং সেই গণপিটুনির জেরে কিন্তু তাদের দুজনের মৃত্যু হয়েছে এবং একজন এখনও পর্যন্ত আশঙ্কাজনক অবস্থায় রয়েছে। একটি মর্মান্তিক ঘটনাকে কেন্দ্র করে আবারও আরেকটি ঘটনা। মহাদেব, তাদের দিকে এভাবে আক্রোশ নেমে আসলো কেন? তাদের এক্স্যাক্টলি অভিযোগটা কি? তারাই কি এই ঘটনা ঘটিয়েছেন যারা গণপিটুনি দিলেন? তারা শিওর? দেখো, যখন জিজ্ঞাসাবাদ চলছিল এবং জিজ্ঞাসার মধ্যে তাদের কথার মধ্যে অসঙ্গতি রয়েছে এবং এই যে ব্যক্তি উৎপল মণ্ডল তার বিরুদ্ধে অভিযোগ রয়েছে যে তিনি টোটো চালক, তিনি বিগত দিনেও একটি শিশুকে নিয়ে অন্যত্র চলে গেছিলেন, তারপর এলাকায় গ্রামের মানুষ গিয়ে তাকে সেই শিশুটিকে উদ্ধার করে এবং থানায় অভিযোগও জানিয়েছিলেন। গতকালকে যখন এই শিশুটিকে পাওয়া যাচ্ছিল তখনই কিন্তু এই পরিবারের পক্ষ থেকে তাদের বাড়িতে যায়, খোঁজাখুঁজি জিজ্ঞাসাবাদ করা হয় এবং গতকাল রাত্রে যখন না ফিরে তখন গ্রামের মানুষ তো বটেই, বিভিন্ন জায়গায় মানুষ কিন্তু আসেন এবং তারা জিজ্ঞাসাবাদ শুরু করেন। এখানে যখন জিজ্ঞাসাবাদ শুরু করা হয় তখনই কিন্তু এই উৎপল মণ্ডল তখন কিন্তু তার কথার মধ্যে অসঙ্গতি মেলে, আর যখনই অসঙ্গতি মেলে তখনই কিন্তু তাকে মারধর করা হয় বলে অভিযোগ। আর তার নমুনা কিন্তু এখনও পর্যন্ত পড়ে রয়েছে, পুলিশ ঘিরে দিয়েছে, জায়গাটি ঘিরে রেখে দিয়েছে, যেখানে এই জায়গার মধ্যেই তাদেরকে মারধর করা হয়, সেখানে গামছা পড়ে রয়েছে। একেবারে সেই ছবি দেখতে পাওয়া যাচ্ছে যে যাদের দিকে অভিযোগের আঙুল সেই দম্পতিকে গণপিটুনি দেওয়া হয়, আক্রোশের শিকার হন তারা এবং ইতিমধ্যে দুজনের মৃত্যু হয়েছে বলে জানতে পারা যাচ্ছে। আরো কিছু আপডেট রয়েছে দীপ। পাচার করতে না পারেই কি স্কুল পড়ুয়াকে অপহরণ করে খুন, এই অভিযুক্ত এবং গণপিটুনিতে নিহত উৎপল মণ্ডলের বিরুদ্ধে কিন্তু এর আগেও একাধিক অভিযোগ উঠেছে, যার মধ্যে অত্যন্ত গুরুতর একটি অভিযোগ, এক শিশুকে টোটোয় তুলে অপহরণের অভিযোগ নাকি সে আগেও করেছে। আমাদের সহকর্মী সুপ্রিয় এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন, সরাসরি সুপ্রিয়র কাছে চলে যাব। সুপ্রিয়, অত্যন্ত সত্যি যেমনটা শুভজিৎ একটু আগে বলছিল, অত্যন্ত লজ্জাজনক একটা ঘটনা, কিন্তু যে উৎপল মণ্ডল যাকে মানে উন্মত্ত জনতা পিটিয়ে মেরেছে, কিন্তু সেই উৎপল মণ্ডলের বিরুদ্ধে তো এলাকাতে এর আগেও একাধিক গুরুতর অভিযোগ রয়েছে, যার মধ্যে এক শিশুকে অপহরণের অভিযোগ পর্যন্ত রয়েছে। দীপ, দেখো এ ধরনের বেশ কিছু অভিযোগ কিন্তু ইতিমধ্যেই গ্রামবাসীদের মধ্যে থেকে সামনে উঠে আসছে। তবে এই যে তৃতীয় শ্রেণীর পড়ুয়ার যে মৃত্যুর ঘটনা, মর্মান্তিক ঘটনা, সেই ঘটনাকে কেন্দ্র করে যে ব্যাপক উত্তেজনা তৈরি হয়েছিল গোটা গ্রাম জুড়ে, সেই উত্তেজনাকে থামানোর জন্য বিশাল সংখ্যক পুলিশ বাহিনী, এমনকি কৃষ্ণনগর পুলিশ জেলার তরফ থেকে র্যাফ নামানো হয়। আর আমার ক্যামেরা পার্সন সৌর্যেন্দুকে বলবো, ঠিক আমরা যে জায়গাতে দাঁড়িয়ে রয়েছি তেহট্টের নিশ্চিন্তপুরের এই যে জলাশয়টি দেখতে পাচ্ছ, ছোট্ট জলাশয়, বাঁশবাগান দিয়ে ঘেরা, এই জলাশয়ের মধ্যে থেকেই কিন্তু আজ সকালে ওই তৃতীয় শ্রেণীর পড়ুয়ার দেহ ভাসতে দেখা যায় এবং তারপর দেহ উদ্ধার করা হয়। আর সেই দেহ উদ্ধারের পরেই কিন্তু এই জলাশয়ের ঠিক পাশে থাকাই যে দম্পতি রয়েছে, মণ্ডল দম্পতি, অর্থাৎ উৎপল মণ্ডল এবং সোমা মণ্ডল, তাদের দিকেই কিন্তু গ্রামবাসীদের সন্দেহের তীর যায় এবং তারপর তাদেরকে জিজ্ঞাসাবাদ করা হয় এবং গ্রামবাসীরা যেটা দাবি করছেন যে তাদের সঙ্গে যখন এই বিষয় নিয়ে কথা বলা হয় বেশ কিছু অসঙ্গতি সামনে উঠে আসে এবং তারপরেই কিন্তু উত্তেজিত জনতা বা গ্রামবাসীদের ক্ষোভ গিয়ে পড়ে ওই দম্পতির উপরে, এমনকি তাদের বাড়িতে ভাঙচুর চালানো, আগুন ধরিয়ে দেওয়া, এমনকি ওই দুই দম্পতিকে গণপ্রহারের মতন ঘটনা ঘটে এবং তার পরবর্তীতে তাদেরকে যখন উদ্ধার করা হয় আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে নিয়ে গেলে তাদের মৃত্যু হয়। আমরা একটু দেখানোর চেষ্টা করব, জলাশয়ের ছবিটা দেখালাম তোমাকে, যেখান থেকে ওই তৃতীয় শ্রেণীর পড়ুয়ার দেহ উদ্ধার হয়েছিল এবং সেখান থেকে ঢিলছোড়া দূরত্বেই কিন্তু এই অভিযুক্ত দম্পতির বাড়ি। তাদের বাড়িতে গ্রামবাসীরা ভাঙচুর চালায়, আগুন ধরিয়ে দেয়। তবে এই যে অভিযোগ সামনে উঠে আসছে যে ওই তৃতীয় বর্ষের
যে পড়ুয়া, তৃতীয় শ্রেণীর যে পড়ুয়া, তাকে অপহরণ করে খুন করা হয়েছে, সেই অভিযোগের কতটা সত্যতা রয়েছে সেটাও কিন্তু এখন পুলিশ খতিয়ে দেখছে। কারণ গতকাল দুপুর থেকে এই নাবালক যখন নিখোঁজ ছিল তারপরে পুলিশকে খবর দেওয়া হয়, পুলিশ গ্রামের বিভিন্ন জায়গাতে তল্লাশি চালায়। তবে যেটা আমরা জানতে পারছি পুলিশ সূত্রে, যে সেই সময় কিন্তু গ্রামবাসীদের তরফ থেকে বা পরিবারের তরফ থেকে এই দম্পতির দিকে যে তাদের সন্দেহ আছে এ বিষয়ে তেমন কিছু স্পষ্টভাবে জানানো হয়নি। তবে গোটা বিষয়টা সামনে উঠে আসে আজ সকালে, যখন এই যে অভিযুক্ত দম্পতি যাদের দিকে অভিযোগের তীর বা যাদের ইতিমধ্যেই গণপিটুনিতে মৃত্যু হয়েছে, তাদের বাড়ির ঠিক লাগোয়া এই বাঁশবাগানে ঘেরা যে জলাশয়, ছোট্ট জলাশয়, সেখান থেকে যখন দেহ উদ্ধার হয় তারপরেই কিন্তু এই জনরোষ আছড়ে পড়ে। বুঝতে পেরেছি সুপ্রিয়, আপাতত অনেক ধন্যবাদ তোমাকে। তুমি গ্রামবাসীদের সঙ্গে কথা বলেছিলে, তারা কি বলছেন এলাকার মানুষ, শোনাই দর্শকদের। বিহারে ওদের এই বাচ্চা চক্রান্তের একটা যোগাযোগ থাকতে পারে, সেইটাই সন্দেহ করেছিলাম। সেই সন্দেহমূলক ওকে কাল থেকে আমরা টার্গেটও করেছিলাম, কিন্তু আমরা ওর বাড়িতে যেতে পারিনি। প্রশাসনকেও আমরা ওই ব্যাপারটা জানাইনি, আমরা বুঝতে পারিনি যে ওই ঘটনাটা ঘটাবে। তারপর যখন পাই, ওকে জেরা করা হলো, ধমক টমক দেওয়া হয়, তখন ও স্বীকারোক্তি দেয় যে আমি বাচ্চাটাকে মেরেছি, আমি এবং আমার স্ত্রী দুজনে মিলেই, এবং আমার সঙ্গে আমার বৌমা, ছেলে সবাই যুক্ত ছিল, এই কথাটাও স্বীকারোক্তি দেয়। মানে এটা সকল মানুষই ছিল, জনতার বাড়িতে চড়া হয়েছে। আমি বললাম যে স্বর্ণবাবু কি ঘুমাচ্ছে? তখন বললো যে না, সে মনে হয় যেন খেলতে বেরিয়েছে, সে বাড়ি আসুক, আজকে আমি মারবো, তার মা বলছে। তারপরে আমি সাইকেল নিয়ে বার হই, যেখানে যেখানে বন্ধু যেখানে যেখানে থাকার, যেখানে খেলা করে, টোটাল আমি ঘুরলাম। ঘোরার পরে আমি যখন খুঁজে পেলাম না, এবার আমি জানি যে আমার ছেলে 6টার আগে বাড়ি ঢুকে পড়বে। ওটা প্রতিনিয়ত যেখানে খেলতে যাক না কেন 6টার ভিতরেও বাড়ি ঢুকে পড়ে। যত দিন গড়ায় তত আমার মনের চাপ বেড়ে যায়। তখন আমি কমপ্লেন জানাই। সারা রাত ধরে গ্রামের মানুষজন নদীতে, পিছনে আমাদের আছে কলাবাগান, বাজার সব আছে, সেগুলো সব সারা রাত ধরে তল্লাশি করেছে, কোনো কিছু পাইনি। সকাল আনুমানিক 5:30 কি 6টা হবে, তখন কানে আসলো যে আমার ছেলে মরা অবস্থায় একটা জলের ভিতরে পড়ে আছে। একটা বাচ্চা ছেলে, স্বর্ণাভ বিশ্বাস বলে, 8 বছর বয়স, তার ডেড বডি রিকভার হয়েছে। এবং সেখানের মধ্যে জনতা একটু উত্তেজিত হয়ে সেখানে সেখানে সাসপেক্টেড যারা আছে তাদেরকে সেখানের মধ্যে মারধর করেছে। সেখানে এই ছেলেটা স্বর্ণাভ বিশ্বাস যে আছে সে মিসিং ছিল, এবং পুলিশের তরফ থেকেও আমরা এবং লোকাল যারা গ্রামবাসী আছে তারা প্রত্যেকে সেখানের মধ্যে খোঁজাখুঁজি করার পরেও গতকাল পাওয়া যায়নি, আজকে সকালই তারপর রিকভারি হয়েছে। আরও 2 জনের মৃত্যু হয়েছে জনরোষে। হ্যাঁ, ওই যে বললাম আপনাকে যে তখন সেখানের মধ্যে উন্মত্ত জনতা, সেখানের মধ্যে এদের উপরে একটা ক্ষোভ আছড়ে পড়ে, এবং সেখানের মধ্যে আপনার তাদের উপরে অ্যাসল্ট করা হয়। পিওটাকে আমরা গার্ড করেছি, প্লেস অফ অকারেন্স, এবং কিছু পাটের গুদামের মধ্যে উন্মত্ত জনতা সেখানে আগুন লাগিয়ে দিয়েছিল। অন্যদিকে 26শে নির্বাচনের আগে দক্ষিণ 24 পরগনার রাজনীতির সমীকরণে বেশ কিছু টুইস্ট আসতে চলছে। পরিস্থিতি তেমনটাই বলছে, তার কারণ গতকাল ঘুম কেড়ে নেওয়ার হুঙ্কার দিয়েছিলেন শওকত, আর এবার কি তারই ঘুম ছোটার জোগাড়? কেন বলছি? তার কারণ বঙ্গ রাজনীতিতে এবার ফুরফুরার আরও এক পীরজাদার সম্ভাবনা। ভোটে দাঁড়ানোর ইঙ্গিত দিয়েছেন আব্বাস সিদ্দিকী, এক প্রকার চ্যালেঞ্জ জানিয়েছেন শওকত মোল্লাকে। 2026-এ তাহলে কি শওকত মোল্লা বনাম আব্বাস সিদ্দিকী? এ প্রশ্ন এই মুহূর্তে এড়ানো যাচ্ছে না। কোথাও জুলুম হলে জুলুম খতম করতে রাজনীতিতে নামবো, এমনটা বলছেন আব্বাস। ক্যানিং পূর্ব কেন্দ্র থেকেই কি তিনি প্রার্থী হতে পারেন? জল্পনা কিন্তু এই মুহূর্তে চরমে উঠেছে। বুকের পাঠা থাকলে ভোটে দাঁড়াক, পাল্টা আবার চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছেন শওকত মোল্লা। আজকে নওশাদ সিদ্দিকী এসছে, সেই হচ্ছে সবচেয়ে বড় চোর, আর তার ভাই হচ্ছে আব্বাস সিদ্দিকী। মাথায় টুপি দিয়ে ধেই ধেই করে নাচা, ঘুম কেড়ে নেব তো 2 ভাইয়ের, রাতের ঘুম কেড়ে নেব, আমাদের হারাবার কিছু নেই, বাউড়ে আমাদের পাওয়ার আছে। একটা নবী দিবসের মঞ্চকে রাজনৈতিক মঞ্চ হিসেবে ব্যবহার করছে, ভাবতে পারেন এরা কত বড় কাপুরুষ। শুরু ওরা করেছে, শেষটা কিন্তু তৃণমূল কংগ্রেস করবে, এটা ওদের মনে রাখা উচিত। এই মুহূর্তে আমার সঙ্গে টেলিফোন লাইনে আমাদের পলিটিক্যাল এডিটর অনির্বাণ সিনহা রয়েছেন। অনির্বাণের সঙ্গে কথা বলবো। অনির্বাণ, আমি জানতে চাইবো যে 26-এর ভোটের আগে নানাবিধ ইস্যু নিয়ে কোথায় কিভাবে কোন বিরোধিতা মাথা চাড়া দেবে, সবসময় এটা একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন হয়ে দাঁড়িয়েছে।
ভাঙড়ে বিশেষ করে যা যা পরপর ব্যাক টু ব্যাক ঘটনা ঘটেছে সেখানে নানাবিধ ইকুয়েশন সমীকরণ, এক্ষেত্রে তাহলে কি 26-এর আগে দক্ষিণ 24 পরগনার পার্টিকুলার এক্ষেত্রে নতুন কোনো টুইস্ট আসলেও আসতে পারে আব্বাস সিদ্দিকীর এই এক প্রকার হুঙ্কারে বা চ্যালেঞ্জে? দেখো শুভজিৎ, আমি বলবো ওরা হচ্ছে ছবিটাকে একটু বড় করে দেখতে। হ্যাঁ, দক্ষিণ 24 পরগনা, ক্যানিং পূর্ব বা যেখানটাতে গত পরশুও ওয়াজ মেহফিল করেছেন আব্বাস সিদ্দিকী, ক্যানিং পূর্ব, ভাঙড় এবং বারুইপুর, এই তিনটে সংযোগস্থল। কিন্তু এরও বাইরে সব থেকে বড় সংযোগস্থল যেটা, সেটা পশ্চিমবঙ্গের সংখ্যালঘু ভোট। আর সেই সংখ্যালঘু ভোট কার দিকে কখন কিভাবে যাবে তাতে ফুরফুরা শরীফের একটা অন্যতম নিয়ন্ত্রক ভূমিকা। ফুরফুরা শরীফের বাংলা রাজনীতি যদি একটু পিছন ফিরে তাকাই আমরা, বাংলা রাজনীতিতে ফুরফুরা শরীফের এই যে রমরমার দিন, সেটা কিন্তু শুরু করেছিলেন তহা সিদ্দিকী, শুরু হয়েছিল তহা সিদ্দিকীর হাত দিয়ে। বাম ডান তৃণমূল নির্বিশেষে প্রত্যেকে কিন্তু এই যে কোনো নির্বাচনের আগে ফুরফুরা শরীফে গিয়ে হতে দেওয়াটা ছিল একটা প্র্যাকটিস, নির্বাচনী প্র্যাকটিসই বলতে পারি আমরা। সেখানে প্রথম একটা ছেদ পড়ে বা সেখানে একটু অন্য রকমের ঘটনা ঘটতে শুরু করে যখন নওশাদ সিদ্দিকী রাজনীতিতে এলেন, এক পীরজাদা রাজনীতিতে এলেন। কিন্তু নওশাদ সিদ্দিকী পীরজাদা হলেও পীরজাদাদের যে প্র্যাকটিস, অর্থাৎ ওয়াজ মেহফিল করা, ধর্ম শিক্ষা দেওয়া, শাস্ত্র জ্ঞান বিলি করা এবং অন্যান্য প্রয়োজনীয় ধর্ম জিজ্ঞাসা মেটানো, সেসব কিন্তু নওশাদ সিদ্দিকী কোনোদিন করেননি। দল নিজে হাতে গড়েও আব্বাস সিদ্দিকী আইএসএফ থেকে একটা নির্দিষ্ট দূরত্ব বজায় রাখতেন। 2021-এ যতই তিনি ব্রিগেডের মঞ্চে উঠুন, তারপর তাকে নির্বাচনী রাজনীতির ময়দানে কখনো দেখা যায়নি। সেই আব্বাস সিদ্দিকী নিজে যদি এবার বিধায়ক হওয়ার জন্য লড়তে নামেন, তার মানে কিন্তু শুধু আর দক্ষিণ 24 পরগনা নয়, গোটা পশ্চিমবঙ্গ জুড়ে ফুরফুরা শরীফের যে প্রভাব, ফুরফুরা শরীফকে দেখে সংখ্যালঘুদের ভোট দেওয়ার যে প্রবণতা, ফুরফুরা শরীফকে দেখে সংখ্যালঘুদের একটি নির্দিষ্ট রাজনৈতিক পথে চলবার যে প্রবণতা, তাতেই কিন্তু একটা বড়সড় রকমের পরিবর্তন আসতে পারে। কিন্তু আসবে কি, সেটাই বোধহয় এই নির্বাচনের সব থেকে বড় জিজ্ঞাসা হয়ে দাঁড়াবে যদি আব্বাস সিদ্দিকী নিজে প্রার্থী হন। নওশাদের একেবারে সেই সম্ভাবনাগুলো অনেকাংশেই উজ্জ্বল হচ্ছে। ক্ষেত্রে তুমি যে সম্ভাবনাগুলো কথা বললে, সেক্ষেত্রে সংখ্যালঘু ভোট ব্যাংক কোন দিকে টার্ন নেমে ঘুরবে, সেই দিকটাও কিন্তু সেই প্রশ্নগুলো আরো একবার প্রকট হচ্ছে। কিছু বক্তব্য পরপর আমি শোনাবো আপনাদের এই বিষয়ে। কেউ যদি জুলুম করে তার ঘাড়ে চেপে হলেও আমরা জুলুমের প্রতিবাদ করব, এটাই হলো মূল বলার দরকার, মূল বিষয়। অবশ্যই আমার জুলুমকে খতম করার জন্যে, মানুষের জন্যে যদি আমাকেও প্রয়োজন হয় নাবতে প্রকাশ্য, মানে পুরোপুরিভাবে, তাতে কোনো অসুবিধা নেই, তো নাবাই যেতে পারে। জুলুম যেখানে বেশি হবে সেই জুলুমকে খতম করার জন্য নাবার প্রয়োজন হলে অবশ্যই আমি নাবতে রাজি আছি। আর না হয় ওই এই করব ওই করব করার জন্য হাজারো লোক আছে। শওকত মোল্লা যে কালকে যখন এখান থেকে ফিরছিল এই মঞ্চ থেকে চোর চোর স্লোগান উঠেছে, আপনি যার নাম বললেন ওকে একটা জাহান্নামের কুকুর মনে করি আমি। ওর যদি হিম্মত থাকে তো একবার নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করুন, মুখার মুকুল না দেখিয়ে, নাটকবাজি না করে, ধর্মের নাম করে মানুষকে বোকানা বানিয়ে, ওর যদি হিম্মত থাকে, ও যদি সত্যিকারে বাপের বেটা হয়, ও একবার ইলেকশনে কন্টেস্ট করে দেখা। আমি ওকে চ্যালেঞ্জ করছি, অন ক্যামেরা চ্যালেঞ্জ করছি, সারা বাংলার মানুষের সামনেই আমি বলছি, ওর বুকের যদি পাটা থাকে, ও ভাঙড় বা ক্যানি একবার ভোটে দাঁড়িয়ে দেখা, তবে ওর বাপের বেটা বলবো আমি। এই নরেন্দ্র মোদীর সবচাইতে বড় চামচা যারা এই আইএসএফ এর মতো, আইএসএফ এর যারা আছে, তারা তাদের চুলের গোড়া পর্যন্ত চোর, তারাই এবার আমাদের চোর বলে। এটা অত্যন্ত লজ্জাজনক। তবে একটা জিনিস আমরা ঠিক করে নিয়েছি, রাস্তায় যখন যেতে হবে আমাদের এখন হাতে একটা করে ওই একটা লাঠি রাখতে হবে, কারণ এই যে কুকুর মাদর যেভাবে মানে ঘেউ 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 করছে, এ কোন দিন কামড়ে দেবে, যার কারণে আমাদেরকে সতর্ক থাকতে হবে, সজাগ থাকতে হবে। ও নিজে একটা ধেড়ে কুকুর, ও কুকুর, ওর মুখ থেকে কুকুর শুনবো না, তা কি শুনবো? TV9 বাংলায় আপনাদের আরো একবার স্বাগত জানাই। দেখছেন ফুল অ্যান্ড ফাইনাল। দ্বীপের সঙ্গে আমি শুভজিৎ রয়েছি আপনাদের সঙ্গে। আর এই সেকেন্ড সেগমেন্টে যে বিষয়ে আমরা কথা বলবো, শুরুতেই ধর্না তুলতে এবার পুলিশের চাপ। ধস্তাধস্তিতে বিজেপি সাংসদ খগন মুর্মু, তিনি অসুস্থ হয়ে পড়েছেন। চাঁচল সুপার স্পেশালিটি হাসপাতালে নিয়ে যাওয়া হলেও মালদা উত্তরের সাংসদকে। সুব্রতোষ এই মুহূর্তে আমার সঙ্গে সরাসরি রয়েছেন। সুব্রতোষ, আমি জানতে চাইবো খগেন মুর্মুর শারীরিক পরিস্থিতি এই মুহূর্তে কিরকম, আর পরিস্থিতি এতটাই এই পর্যায়ে চলে গেল কেন? দেখো, প্রায় দীর্ঘ সময়, মানে কাছে পিঠে প্রায় 24 ঘন্টার মতো ধরে ধর্না এবং বিক্ষোভ এবং টানা
এই প্রচণ্ড তীব্র গরমের মধ্যে এত হিউমিডিটি এর মধ্যে কিন্তু তিনি তার বিক্ষোভ দেখাচ্ছিলেন। তারপরে যে ত্রিপল দিয়ে সেট দেওয়া হয়েছিল সেটাও কিন্তু পুলিশ এসে জোর করে খুলে দিয়ে দেয় এবং ইলেকট্রিসিটি বন্ধ করে দেওয়া হয় যাতে কোনো ফ্যান না চলে, মঞ্চ ভেঙে দেওয়ার চেষ্টা করা হয়। ফলে এই সমস্ত কিছুর জন্যই খুব স্বাভাবিকভাবে কয়েকজনই অসুস্থ হয়েছে বিজেপির এবং একই সাথে খগেন মুর্মুও কিন্তু এখন অসুস্থ। তিনি সরাসরি বলেছেন তার যদি কিছু হয় তার দায় ওই থানার মানে চাঁচল থানার আইসিকেই নিতে হবে। এই মুহূর্তে আমাদের সঙ্গে তোমাকে বলি যে চাঁচল বিধায়ক নিহার রঞ্জন ঘোষ রয়েছেন। যে কি পরিস্থিতি আপনার চোখের সামনে, মানে আপনি নিজেও জানেন যে তৃণমূলের যুব সভাপতি সেখানে বেল্ট খুলে সেই থানার অফিসারকে পেটাচ্ছে এবং প্রকাশ্যে সেই ছবি আমরা দেখিয়েছি। তো তাহলে এই যুব তৃণমূল নেতা সে তৃণমূল বলে কি সে শাস্তি পাবে না, তাকে গ্রেপ্তার করা হবে না? দেখুন, আমাদের বাংলার মুখ্যমন্ত্রী তিনি বারবার বলেন যদি কেউ অন্যায় করে থাকেন সে নিজের দলেরই হোক বা অন্য দলেরই হোক, আইনের পথে চলবে, তাতে কাউকে ছাড় দেওয়া হবে না। আমি যতটুকু জানি যে বিজেপির দুই নেতার অনুগামীদের মধ্যে গণ্ডগোল হয়েছিল রাত্রি 12টার পর, এবং যাকে তৃণমূলের এক্স যুব প্রেসিডেন্ট বলা হচ্ছে, সেই গণ্ডগোলে বাড়ি থেকে বেরিয়ে সেই গণ্ডগোলটা থামানোর জন্য উপস্থিত হয়েছিল। গণ্ডগোল থামাতে গিয়ে তাই বলে বেল্ট দিয়ে পুলিশকে পেটাবে না, এটা হচ্ছে প্রকাশ্যে ভিডিও না, এটা হচ্ছে বিজেপির যারা ওখানে রয়েছেন এবং খগেনবাবু তার ভাগবাট্টার গণ্ডগোলটাকে চেপে দেওয়ার জন্য বিজেপির এগুলোকে নানা রকম ভাবে তারা করছে। ভিডিওটা তো প্রকাশ্যে এসছে, বেল্ট দিয়ে পুলিশকে পেটাচ্ছে, এটার জন্য কি পুলিশ তাকে অ্যারেস্ট করা উচিত নয়? অন্য দল আছে, যদি সত্যি এরকম ঘটনা ঘটে থাকে তাহলে দল নিশ্চয়ই ব্যবস্থা নেবে এবং পুলিশ তার আইনে যা আছে সেইভাবেই চলবে, সেখানে কোনো রং দেখা হবে না। এটা আমাদের মুখ্যমন্ত্রীর নির্দেশ। কেন 5 বছর পাই হতে চললো, আমি তো সেখানে আছি বিধায়ক হিসেবে। নির্দেশ যদি থাকে এখনো পর্যন্ত পুলিশ কেন গ্রেপ্তার করলো না তাকে? তাহলে কেন গ্রেপ্তার করছে না সেটা পুলিশকে আমরা জিজ্ঞাসা করব প্রকৃত ব্যাপারটা কি আছে। কিন্তু আজকে দুর্ভাগ্য যে খগেনবাবু তার দলের ভাগবাট্টা নিয়ে দুই নেতার কর্মীদের মধ্যে গণ্ডগোল, কিন্তু তিনি এই চাঁচল থেকে প্রচুর ভোট পেয়েছিলেন, ভোট পেয়ে তাকে সাংসদ করা হয়েছিল। কিন্তু যারা ভোট দিয়েছিলেন তারা অন্য রাজ্যে গিয়ে তিনি যে দল করেন বিজেপি, সেই দল আমাদের মালদার চাঁচলের বাংলা কথা বলার জন্য তাদের উপরে অত্যাচার করেছেন, তারা সেখান থেকে পালিয়ে এসেছেন। বেশ, অর্থাৎ তিনি বলছেন দলের তরফ থেকে যা সিদ্ধান্ত নেওয়া হবে সেই মতো তারা চলবেন। এখনো পর্যন্ত গোটা বিষয়টা যেটা পরিষ্কার সামনে দেখতে পাওয়া যাচ্ছে, সেই বিষয়টা এখনো পর্যন্ত তৃণমূলের তরফ থেকে অস্বীকার করা হচ্ছে। আরো একবার সেই ছবি কিন্তু ধস্তাধস্তির পর পুলিশকে নিশানা করে খগেন মুর্মু কি বলেছিলেন আমি সেটাও শোনাতে বলবো পিসিআরকে। তবে তার আগে ওই ধস্তাধস্তির সময়কার ছবিটা একবার দেখুন। যে সময় অসুস্থ হয়ে পড়েন খগেন মুর্মু, তার আগে ধস্তাধস্তি চলে। সেই সময়কার ছবি আপনাদের দেখাচ্ছি। ধস্তাধস্তির পর পুলিশকে নিশানা করে খগেন মুর্মু কি বলেছিলেন আমি পিসিআরকে বলবো একবার শোনাতে। আজকে এটা বোঝাতে চাইছেন উনি এখানে আইনের রক্ষক হয়ে, যারা আইন তৈরি করে তাদেরকে আজকে এখানে হচ্ছে উনি বোঝাতে চাইছেন আমি আপনার উপরে প্রিভিলেজ মোশন আনবো। পরিষ্কার কথা বলছি, প্রিভিলেজ মোশন আনবো। আজকে ওখানে উনি যেটা করেছেন প্রিভিলেজ ভঙ্গ করেছেন। মোশন এনে তাকে আমি পার্লামেন্টে ওকে কল করব, পার্লামেন্টে ওকে কল করা হবে, তারপরে উনি বুঝবেন কত ধানে কত চাল। অবস্থান বিক্ষোভ কি থাকবে? সমস্ত আমাদের স্থগিত করতে হলো। আমার শরীর তো বুঝতেই পারছেন, শরীর খুবই খারাপ এবং এই শরীর খারাপের পেছনে আইসি দায়ী। এই মুহূর্তে 5টা আলাদা আলাদা ছবি আপনাদের দেখাচ্ছি। লাগাতার ধর্নায় যখন তিনি বসেছিলেন সেই সময়কার ছবি, তারপর একের পর এক তাদেরকে বিড়ম্বনায় ফেলার জন্য ত্রিপল খুলে দেওয়া হয়, পুলিশের সঙ্গে বাদানুবাদ চলছিল সেই সময়কার ছবি আপনাদের দেখাচ্ছি। দীর্ঘক্ষণ এই পরিস্থিতিতে অসুস্থ হয়ে পড়েন কর্মীরা থানার সামনে, তারপর অবস্থান আলাদা আলাদা ছবি। লাগাতার ধর্নায় বসেন খগেন মুর্মু, কিছুক্ষণ আগে ধর্না তারা তুলে নিয়েছেন, কিন্তু এই গোটা ঘটনায় পুলিশের দিকে
কিভাবে তিনি আঙুল তুলেছেন কিছুক্ষণ আগে আপনাদের তার বক্তব্য শোনালাম। আরেকটা ছবি দেখাই আপনাদের, পানিহাটির ছবি। পানিহাটিতে ফের তৃণমূলের মহিলা কাউন্সিলরের মাস্তানি। জুন মাসে স্কুটার চালক তরুণীর সঙ্গে চুলোচুলি, নিশ্চয়ই মনে আছে সেই ছবিটা, এর আগেও আমরা আপনাদের দেখিয়েছি। আর এবার ব্যবসায়ী দোকানের সামনে সিমেন্টের স্ল্যাব ভাঙা, জলের পাইপলাইন কেটে দেওয়ার অভিযোগ। ফের মস্তানি পানিহাটির ২৬ নম্বর ওয়ার্ডের তৃণমূল কাউন্সিলর শ্রাবন্তী রায়ের। দেখুন সিসিটিভি ফুটেজ দেখাচ্ছি সেই মুহূর্তে। দোকানের সামনে সিমেন্টের স্ল্যাব ভেঙে দেওয়া, জলের পাইপলাইন কেটে দেওয়ার মতন গুরুতর অভিযোগ কাউন্সিলরের বিরুদ্ধে। আপনাদের মনে করি দিই, এর আগে জুন মাসে স্কুটার চালক তরুণীর সঙ্গেও চুলোচুলিতে জড়িয়েছিলেন তিনি, সেই ভিডিও ভাইরাল হয়েছিল সোশ্যাল মিডিয়ায়। আমাদের সহকর্মী অনন্ত রয়েছেন আমাদের সঙ্গে, আমি অনন্তের সঙ্গে কথা বলবো। তার আগে আরো একবার দর্শকদের পিসিআরকে বলবো দুটো ছবি পাশাপাশি দেখাতে চাইবো। একদিকে এই কাউন্সিলরের এখনকার মস্তানির ছবি, আর তার পাশাপাশি দেখাবো আপনাদের জুন মাসের ছবিটা, যেখানে এক তরুণীর সঙ্গে স্কুটারে এক তরুণী স্কুটার চালাচ্ছিলেন, তার সঙ্গে চুলোচুলিতে মাঝ রাস্তায় জড়িয়ে পড়েন তৃণমূল কাউন্সিলর। দেখুন পাশাপাশি দুটো ছবি দেখাচ্ছি আপনাদের এই মুহূর্তে। পানিহাটির ২৬ নম্বর ওয়ার্ডের তৃণমূল কাউন্সিলর শ্রাবন্তী রায়, তার মস্তানির দুটো ছবি দেখাচ্ছি। এর আগে রাস্তায় তরুণীর সঙ্গে চুলোচুলিতে জড়িয়ে পড়েছিলেন, আর এবার এক ব্যবসায়ী দোকানের সামনে সিমেন্টের স্ল্যাব ভেঙে দেওয়া, জলের পাইপ কেটে দেওয়ার মতন গুরুতর অভিযোগ। কেন বারবার এত উদ্ধত্ত? আমাদের সঙ্গে আমার সহকর্মী অনন্ত রয়েছেন, আমি অনন্তর কাছে চলে যাব। শ্রাবন্তী রায়ের মতন তৃণমূল কাউন্সিলর, জনপ্রতিনিধি, এইভাবে মাঝ রাস্তায় প্রকাশ্যে দাদাগিরি করার, মস্তানি দেখানোর সাহসটা কি করে পান? একদমই দীপ, যে কথাটা তুমি বলছো একদমই ঠিক। দেখো, পুরপ্রধান সোমনাথ দে তিনি বলছেন, পুরপ্রধান সোমনাথ দে তিনি বলছেন কোনো অর্ডার নেই, পুরসভা কোনো অর্ডার দেননি, নির্দেশ দেননি। তাহলে কাউন্সিলর কি করে পারলো? কাউন্সিলর এই শ্রাবন্তী রায় সে জলের লাইন কেটে দিল। পানীয় জলের লাইন কাটতে গেলে তো নোটিশ লাগে, উইদাউট নোটিশে স্ল্যাব ভেঙে দিচ্ছে। তার মহিলা, আবার কি মহিলা ব্যবসায়ী, তার স্বামী মারা গেছে, তার ব্যবসা তিনি চালাচ্ছেন। সেই চিন্তামণি বারোই তিনি এখন আতঙ্কিত যে কাউন্সিলরের এরকম দাদাগিরি, যেখানে পুরপ্রধান নিজে বলছেন, তার দলের কাউন্সিলর, তার দলের নিজের দলেরই পুরপ্রধান বলছেন পুরসভা এরকম কোনো অনুমতি দেয়নি। তাহলে কি সত্যি কি কেন এই কাউন্সিলর এইভাবে গেলেন তার বাড়ির লাইন কেটে দিতে? আরে বাড়ির লাইন, জলের লাইন কাটতে গেলে তো মিনিমাম নোটিশ দিতে হয়। পুরসভার পক্ষ থেকে একবার নয়, তাকে 3 বার নোটিশ, তাকে কারণ দর্শাতে হয় কেন তার লাইন কাটা হচ্ছে। যদি জলের লাইন কাটা একটা বেআইনি, কেননা মৌলিক অধিকার পানীয় জল পাওয়া, সেই জলের লাইন কেটে দিয়ে দাদাগিরি, এর আগেও এর দাদাগিরি, এই শ্রাবন্তী রায়ের দাদাগিরি আমরা দেখিয়েছিলাম, যে ছবি ভাইরাল হয়েছিল। আমরা এই মুহূর্তে দর্শকদের আরো একবার দেখাচ্ছি। আপাতত অনেক ধন্যবাদ তোমাকে অনন্ত। আরো একবার দর্শকদের পাশাপাশি দুটো ছবি দেখাই। দেখুন একবার কাউন্সিলর তার দাদাগিরির ছবিটা দেখুন। জুন মাসে স্কুটার চালক তরুণীর সঙ্গে চুলোচুলি করেছিলেন, আর এবার এক ব্যবসায়ীর, তাও আবার মহিলা ব্যবসায়ী, তিনি তার স্বামী মারা যাওয়ার পর ওই দোকান চালান, তার দোকানের সিমেন্টের স্ল্যাব ভেঙে দেওয়া, জলের পাইপলাইন কেটে দেওয়ার অভিযোগ পানিহাটির ২৬ নম্বর ওয়ার্ডের তৃণমূল কাউন্সিলর শ্রাবন্তী রায়ের বিরুদ্ধে, যেমনটা আমাদের সহকর্মী অনন্ত একটু আগে জানাচ্ছিলেন। উনি ওনার জেসিপি নিয়ে এসে ২৬ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর শ্রাবন্তী দি, মানে শ্রাবন্তী রায়, উনি ওনার দলবল নিয়ে এসে জেসিপি দিয়ে আমার স্ল্যাব এবং স্ল্যাবগুলো তুলে দেওয়া হয়েছে। আর হচ্ছে গিয়ে ওখানে আমার জলের লাইন ভেঙেছে, তারপরে গিয়ে আমার পাঁচিল ভেঙে দিয়েছে, এবং ভেঙেছে নাকি ওখানে জল জমে যাচ্ছে, হ্যাঁ, জল জমার কারণে এটা উনি তুলে দিয়েছেন। বলছি যে আপনাকে কোনো নোটিশ করা হয়েছিল? আমাকে কোনো নোটিশ করা হয়নি, কোনোভাবেই কোনো কিছু করা হয়নি। বলেছে আমার হাই প্রেশার, তো আপনার সঙ্গে কোনো কথা বলতে পারবো না। উল্টে আমাকে হুমকি দিয়েছেন যে এটা অর্ধেক যে ভাঙা হয়েছে পুরোটা আপনি ভেঙে নেবেন এবং ইমিডিয়েট ওটা পরিষ্কার করবেন ড্রেনটা। আর এর বিনিময়ে উনি একটা টাকা চেয়েছেন, যে এটা ভাঙা হয়েছে, জেসিপি যে টাকা সেটা আপনাকে দিতে হবে। কত টাকা চেয়েছে? মানে টাকার অ্যামাউন্ট। আমাদের কাছে একটা অভিযোগ এসছে, আমি দেখেছি, আমি কাউন্সিলরের সাথে কথা বলেছি। যদি এরকম কোনো ঘটনা ঘটে থাকে আমি অবশ্যই নিজে স্পটে গিয়ে এটা দাঁড়িয়ে থেকে সেই সমস্যার সমাধান আমি করব। আর জলের লাইন উইদাউট নোটিশে কাটতে পারে না,
কিন্তু জলের লাইন আমার মনে হয় জেসিবি দিয়ে কাজ করতে গিয়ে কোনো কারণে জলের লাইন কেটে গেছে। যদি এরম হয়ে থাকে সঙ্গে সঙ্গে জলের লাইন জুড়ে দেওয়ার ব্যবস্থা আমি করতে বলেছি। নিজেরাই নিজেদের মতো গাঁথনি করে স্ল্যাব করে নিচ্ছে, যার ফলে জল নিকাশি ব্যবস্থায় একটা বড় ধাক্কা খাচ্ছে। ট্রেনের মধ্যে একটা অদ্ভুত ঘটনা ঘটেছে, অপ্রীতিকর তো বটেই। টিকিট পরীক্ষক, এক মহিলা টিকিট পরীক্ষক, তিনি টিকিট দেখতে চান এক যাত্রীর কাছে। তখন সেই যাত্রী ওই মহিলা টিকিট পরীক্ষকের মুখে গরম ঘুগনি ছুঁড়ে মারলেন। বারুইপুর স্টেশনে এই ঘটনায় খুব স্বাভাবিকভাবে চাঞ্চল্য ছড়িয়েছে। রীতিমতো আতঙ্কে ওই মহিলা টিকিট পরীক্ষক। আপ বারুইপুর লোকালের মহিলা কম্পার্টমেন্টে টিকিট পরীক্ষা করছিলেন পূজা কুমারী। টিকিট চাইতেই তার মুখে গরম ঘুগনি ছুঁড়ে মারেন ওই যাত্রী। অভিযুক্ত যাত্রীকে জিআরপির হাতে তুলে দেওয়া হচ্ছে। আমার সহকর্মী অভিজ্ঞান আমার সঙ্গে এই মুহূর্তে টেলিফোন লাইনে রয়েছেন। অভিজ্ঞান, এই ঘটনাটা খুব একটা স্বাভাবিক ঘটনা নয় বলেই মনে হচ্ছে, আমার জানা নেই এক্স্যাক্টলি কি ঘটেছে, কেন তিনি এরকম করলেন, এখনো পর্যন্ত কি কি বন্দোবস্ত করা হয়েছে, বিষয়টি নিয়ে একটু ডিটেল জানাও। দেখো, তোমাকে যেটা জানিয়ে রাখি যে যেহেতু বারুইপুর লোকাল বারুইপুর থেকে যায় শিয়ালদা উদ্দেশ্যে, আর যে লোকাল ট্রেনটি যখন শিয়ালদা থেকে বারুইপুরে আসছিল সেই ট্রেনে সুভাষগ্রাম স্টেশন থেকে দুজন যাত্রী মহিলা তারা সেই ট্রেনে আগাম উঠে চলে এসেছিল বারুইপুর, অর্থাৎ তাদের বৈধ টিকিট ছিল কিন্তু সুভাষগ্রাম থেকে শিয়ালদার জন্য, কিন্তু তারা বারুইপুরে চলে এসেছিল। এখান থেকে সিট দখল করে তারা বারুইপুরে ওই আপ ট্রেন ধরে শিয়ালদা যাওয়ার উদ্দেশ্যে যখন ওই ট্রেনটি বারুইপুর স্টেশনে আসে, সেই সময় মহিলা টিকিট পরীক্ষক পূজা কুমারী তিনি তখন গিয়েছিলেন মহিলা কামরায় টিকিট পরীক্ষা করতে গিয়ে তখন অন্যান্য যে সমস্ত রেল যাত্রী যারা ছিলেন, মহিলা যাত্রী ছিলেন, তারা অভিযোগ করে বলেন যে এনারা সুভাষগ্রাম থেকে ট্রেনে উঠে চলে এসেছেন বারুইপুরে, আবার এখান থেকে সিট দখল করে যাওয়ার জন্য। তখন তিনি যখন টিকিট তাদের চান, তারা কিন্তু টিকিট দেখাতে পারেননি বারুইপুরের, তাদের কাছে টিকিট ছিল সুভাষগ্রাম থেকে শিয়ালদার, অর্থাৎ বারুইপুরের কোনো টিকিট ছিল না। যখন টিকিট চান তারা ক্ষিপ্ত হয়ে ওঠেন। সেই সময় সাইদা বিবি নামে একজন মহিলা যাত্রী, তিনি ওই মহিলা যিনি টিকিট পরীক্ষক ছিলেন পূজা কুমারীর, তার মুখে গরম ঘুগনি ছুঁড়ে মারেন। স্বাভাবিক কারণে তিনি অসুস্থ হয়ে পড়েন। এরপর ঘটনা জানাজানি হয়ে যায়, রেল পুলিশ ছুটে আসে এবং ওই যে অভিযুক্ত যিনি মহিলা যাত্রী যিনি মুখ গরম ঘুগনি ছুঁড়ে মেরেছেন তাকে ধরা হয়, আটক করা হয়েছে এবং এই ঘটনায় রীতিমতো শোরগোল পড়ে গিয়েছে এবং বিশেষ করে প্রশ্ন উঠেছে যে মহিলা টিকিট পরীক্ষকদের খোদ রেল স্টেশনে তাদের নিরাপত্তা নিয়ে। একেবারেই তাই, অনেক ধন্যবাদ অভিজ্ঞান। এবার আপনাদের একটা ভাইরাল ভিডিও দেখাই। আবাসের ঘর পিছু 2000 টাকা করে কাটমানি। তৃণমূল পঞ্চায়েত প্রধানের কাটমানির নির্দেশ ভাইরাল। অভিযোগ, পঞ্চায়েত অফিসে বসেই কাটমানির নিদান প্রধানের। পঞ্চায়েত সদস্যদের উপভোক্তাদের কাছ থেকে টাকা তোলার নির্দেশ, টাকা না মিললে আবাসের ঘর না দেওয়ারও নিদান। বসিরহাটের স্বরূপনগরের সারাপুল নির্মাণ পঞ্চায়েতের ভাইরাল এই ভিডিও শোরগোল পড়ে গেছে। তবে জানিয়ে রাখি, এই ভিডিওর সত্যতা যাচাই করেনি TV9 বাংলা। পঞ্চায়েত প্রধান আবুল কালাম আজাদের বিরুদ্ধে অভিযোগ, আর এই গোটা ঘটনা নিয়ে কটাক্ষ করতে ছাড়েনি বিজেপি। আজকে দিন পর্যন্ত আমি যেটা টাকা পেয়েছি 3,97,000 কি 4,13,000 এর মধ্যে। কে কত টাকা দিয়েছেন আপনারা সবাই জানেন। একমাত্র একটা ব্যক্তি টাকা আমি পাইনি, সেটা লিডারদের নিষেধ ছিল। আমি তাকে একদিনের জন্য চাইও নি, সেটা আমাকে দেয়নি। লিডাররা বলেছে ওই জায়গাটা ছাড়। কেন কি দিতে হবে আমি জায়গাটা বলেছি, সেটা আপনাদের সঙ্গে আমি শেয়ার করে নিলাম। আবাস যোজনার টাকা নিয়ে এটা আমার তো জানা নেই স্যার। যদি ভাইরাল হয়ে থাকে সেটা আমি জানি না কে বা কারা করেছে, তবে এর বিন্দু বিসর্গ আমার জানি। এই তো আপনি বলছেন, আমি তো অবাক হয়ে যাচ্ছি। টেট পাস করেও চাকরি মেলেনি, 3 বছর ধরে বাড়িতে বসে চাকরি প্রার্থীরা। নিয়োগের দাবিতে বাঁকুড়ায় বিক্ষোভ। তামলিবাদ থেকে মাচানতলা পর্যন্ত মিছিল। 2022 সালে টেট পাস করেও চাকরি পাননি। ভিন রাজ্যে বাংলাভাষীদের হেনস্থার অভিযোগ। হুগলির পোলবায় তৃণমূলের পদযাত্রা। চুঁচুড়ার বিধায়ক অসিত মজুমদারের নেতৃত্বে মিছিল। গলায় প্ল্যাকার্ড ঝোলানো, SIR চাই না। সুগন্ধা থেকে দেবান্দপুর পর্যন্ত মিছিল। 20% বোনাসের দাবি। জলপাইগুড়ির নাগেশ্বরী চা বাগানে আন্দোলনে চা শ্রমিকরা। চা শ্রমিক সংগঠনগুলোর যৌথ বৈঠক। বাগান কর্তৃপক্ষকে বোনাস দেওয়ার আর্জি জানিয়ে শ্রম দপ্তরকে চিঠি। সরকার নির্ধারিত বোনাসের দাবি শ্রমিকদের। জেলে অনশন শুরু মাওবাদী নেতা অর্ণব দামের। জেলে বসে PhD করছেন, গবেষণার কাজের অনুমতি পেলেও মিলছে না স্কলারশিপ। মুখ্যমন্ত্রী থেকে শিক্ষামন্ত্রীকে চিঠি, তাতেও কাজ হয়নি বলে অভিযোগ। স্কলারশিপের দাবিতে অনশন। ঝাড়খণ্ডের খনি এলাকায় দুর্ঘটনায় আরও একটি দেহ উদ্ধার। আজ খনি ম্যানেজারের দেহ পাওয়া গেল। গতকাল ধানবাদের কাটাপাহাড়ি খনি এলাকায় ধস নামে দুর্ঘটনা। বড় পাথরের ধাক্কায় গাড়ি পড়ে যায় খনিতে। গতকাল 5 জনের দেহ উদ্ধার হয়, আজ ম্যানেজারের দেহ উদ্ধার হয়।
চিতাবাঘের সঙ্গে বন্য শুয়োরের লড়াই, ছবিটা জলদাপাড়া জাতীয় উদ্যানের লড়াইয়ের ছবি, ক্যামেরাবন্দি ডিএফও পারভিন কাশওয়ানের। শুয়োরের তলায় এলাকা ছাড়া লেপার্ড। বাঁকুড়ায় আবারও হাতির তাণ্ডব, বেরিয়াতোড়ে হাতির হানায় ফসলের ব্যাপক ক্ষয়ক্ষতি। এলাকাবাসীর অভিযোগ, হাতি তাড়ানো নিয়ে উদাসীন বন দপ্তর। প্রতিবাদে পথ অবরোধ এলাকাবাসীর। অবরোধ তুলতে গেলে পুলিশ এবং বন দপ্তরের আধিকারিকদের ঘিরে বিক্ষোভ। স্কুলের সামনে হাঁটু সমান জল, নোংরা জল পেরিয়ে জুতো হাতে যাতায়াত স্কুল পড়ুয়াদের। ছবিটা হুগলির পুরসুরার ঘোলদিগড়ুই প্রাথমিক স্কুলের। জমা জলে পোকামাকড়, সাপের আনাগোনা। পড়ুয়াদের নিরাপত্তা নিয়ে প্রশ্ন তুলে ক্ষোভ অভিভাবকদের। নিকাশি ব্যবস্থার দাবি অভিভাবক থেকে এলাকাবাসীর। হুড়মুড়িয়ে ভেঙে পড়ল বাঁকুড়ার শালী নদীর কজওয়ে। বড়জোড়ার রাউতোড়া এবং ভৈরবডাঙ্গার সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন প্রায় 30টি গ্রামের। সমস্যায় হাজার হাজার মানুষ। চাপের মুখে ভোলবদল মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের। মোদি আমার বিশেষ বন্ধু, তিনি বিশেষই থাকবেন, ভারতকে হারিয়ে ফেলেনি। কয়েক ঘন্টার মধ্যেই সুর বদল মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের। কয়েকদিন আগেই আপনাদের জানাই যে যখন রাশিয়া থেকে ভারত লাগাতার তেল আমদানি করছে এবং ভারত তেল আমদানি থামাবে না বলেছে, তখন থেকে একের পর এক ট্রাম্প ঘনিষ্ঠ এবং মার্কিন প্রশাসনের কর্তারা ভারত এবং রাশিয়াকে এক সারিতে বসিয়ে আক্রমণ করছিলেন। গতকালই ভারত এবং রাশিয়াকে চীনের অন্ধকারে হারিয়ে ফেলেছেন এই বলে ট্রুথ সোশ্যালে পোস্ট করেছিলেন খোদ ট্রাম্প। আর আজ সাংবাদিক বৈঠকে ট্রাম্প কি বললেন? বললেন, মোদি আমার বিশেষ বন্ধু, তার সঙ্গে আমার বন্ধুত্ব অটুট। যদিও ভারতের সিদ্ধান্তে তিনি হতাশাও প্রকাশ করেছেন। মতবিরোধ থাকলেও বন্ধুত্ব অটুটই থাকবে, এমনটি দাবি করেছেন মার্কিন প্রেসিডেন্ট। I'll always be friends with Modi. He's great prime minister. He's great. I'll always be friends, but I just don't like what he's doing at this particular moment. But India and the United States have a special relationship. There's nothing to worry about. We just have moments on occasion. কড়া অবস্থানে অনড় থেকে ট্রাম্পের বন্ধুত্বের বার্তাকে স্বাগত জানালেন প্রধানমন্ত্রী মোদি। দুই দেশের সম্পর্কের ইতিবাচক মূল্যায়নের জন্য কৃতজ্ঞতা প্রকাশ করলেন। ভারত আমেরিকার মধ্যে ইতিবাচক এবং ভবিষ্যৎমুখী অংশীদারিত্ব রয়েছে, সোশ্যাল মিডিয়ায় পোস্ট করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। আমার সহকর্মী সোমনাথ এই মুহূর্তে রয়েছেন আমাদের সঙ্গে টেলিফোন লাইনে। সোমনাথ, একদিকে মার্কিন প্রেসিডেন্টের খানিকটা গোসা কমলো, অন্যদিকে ভারত তো বরাবরই, কখনোই ভারত মার্কিন বিরোধী কোনো কথা বলেনি, ভারত বরাবরই সেই রাস্তা খোলাই রেখেছিল। আমরা দেখলাম প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তিনিও বললেন যে আমেরিকা এবং ভারতের মধ্যে বন্ধুত্ব অটুট রয়েছে। আচমকাই পট পরিবর্তন সোমনাথ গত 24 ঘন্টার মধ্যে, কেন? দেখো, এই পট পরিবর্তন কিন্তু হওয়ারই ছিল। আমরা কিন্তু প্রথম থেকেই বলছিলাম যে এই যে পুরো ব্যাপারটা চলছে, নাটকটা চলছে, সেটা একদমই স্নায়ুর লড়াই এবং খুব তাড়াতাড়ি তাতে কিন্তু নতুন মোড় দেখা যাবে, সেটাই হলো। এবং আজকে কিন্তু নরেন্দ্র মোদী যে টুইটটি করেছেন তাতে কিন্তু একটি শব্দকে যদিও আমরা দেখি রেসিপ্রোকেশনটা, এর মাধ্যমে কিন্তু পুরো ব্যাপারটা তিনি স্পষ্ট করে দিয়েছেন, যেমন করবে তেমন পাবে, দেওয়া এবং নেওয়া, আয়নায় মুখ দেখা। আমরা যে কথাটা বারবার আমাদের বাঙালি লাইফে ব্যবহার করি, যেমন আপনি করবেন তেমন আমি করব, এর থেকে বড় শব্দবন্ধ এই মুহূর্তে কিন্তু ভারত সম্পর্কে আর কিছু হতে পারে না। এবং নরেন্দ্র মোদী নিজের এক্স হ্যান্ডেল থেকে বার্তা দিয়ে সেটাই স্পষ্ট করলেন। সোমনাথ, অনেক ধন্যবাদ তোমাকে। ভারত ঝুঁকেগা নেই। Prime Minister Modi obviously attaches enormous importance to our partnership with the United States. And where President Trump is concerned, he's always had a very good personal equation with President Trump. But the point is, look, we are engaged, we remain engaged with the United States. And at this time, I can't say more than that. But that's really what I would say. বিদেশমন্ত্রীর বক্তব্য শোনালাম আপনাদের। বিদেশমন্ত্রী খুব স্পষ্ট কথাই বললেন যে ভারত এবং আমেরিকার মধ্যে যে বন্ধুত্ব, তাতে কখনোই কোনো চির বা ফাটল ধরা পড়েনি। আমাদের সঙ্গে এই মুহূর্তে স্ট্র্যাটেজিক এক্সপার্ট শুভাশিস বন্দ্যোপাধ্যায় রয়েছেন। শুভাশিস দা, পুতিন, শি জিনপিং আর নরেন্দ্র মোদী এসসিও সামিটের ফাঁকে এই 3 রাষ্ট্রনেতার একসঙ্গের ছবিটাই কি ডোনাল্ড ট্রাম্পকে তার অবস্থান বদলাতে বাধ্য করলো? অ্যাবসলিউটলি। নতুন যে ওয়ার্ল্ড অর্ডার, সেখানে আইনি মাইসেলফের কোনো জায়গা নেই, এটা আমরা ব্রিক্সের সময় থেকেই বুঝতে শুরু করেছিলাম। পরবর্তীকালে বিমস থেকেও আমরা দেখি, যেখানে ছোট ছোট দেশগুলো নিজেদের স্ট্যান্ডে পরিষ্কার বুঝিয়েছিল, গ্লোবাল সাউথ হোক, ইউরোপ হোক বা আমেরিকা হোক, সবাইকে বুঝতে হবে
কোঅপারেশনই আগামী দিনের বক্তব্য হতে চলেছে এবং ন্যারেটিভ হতে চলেছে। সেটা ডোনাল্ড ট্রাম্প বাদ দিয়ে বোধহয় পৃথিবীর সব রাষ্ট্রনেতারাই বুঝে ফেলেছিল। ডোনাল্ড ট্রাম্পের একটু ইমিডিয়েট ইকোনমিক্স বা ডোনাল্ড ট্রাম্পের একটু ইমিডিয়েট রাষ্ট্রবিজ্ঞানটা বুঝতে সময় চলে গেল, তার কারণ উনি বিভিন্ন জায়গায় গলফ কোর্স বানাতে ব্যস্ত ছিলেন। আশা করি গলফ কোর্স গুলো খুব ভালো তৈরি হয়ে গেছে। এখন উনি বুঝতে পেরেছেন যে ট্যারিফ করে ট্যারিফ আর পাওয়া যাচ্ছে না, তাই জন্য উনি এখন বারংবার যেটা বোঝাবার চেষ্টা করছেন সেটা হচ্ছে আই অ্যাম অলসো আ ফ্রেন্ড। এই আই অ্যাম অলসো আ ফ্রেন্ড ন্যারেটিভটা গিলতে গেলে আগে চাপাতে হবে এবং এই চাপানোর জন্য ভারত হচ্ছে শ্রেষ্ঠ দাঁত, এবং সেই চাপানোটা চাপানো হয়ে গেছে বলেই ডোনাল্ড ট্রাম্প সেই ব্যাপারটা অনুভব করেছেন। আরেকটা জিনিস সুভাষিস দা আপনার থেকে জানতে চাইবো, ট্রাম্প যে 50% শুল্ক ভারতের উপর চাপিয়েছিলেন এবং একের পর এক ট্রাম্প ঘনিষ্ঠরা, সেটা বাণিজ্য উপদেষ্টা হতে পারে, নিরাপত্তা উপদেষ্টা হতে পারে, তারা একের পর এক ভারতের বিরুদ্ধে কার্যত বিষোদ্গার করছিলেন। ডোনাল্ড ট্রাম্পই যখন অবস্থান বদল করলেন তখন কি আপনার মনে হয় যে এই 50% শুল্কে কোনো কাটছাঁট হতে পারে? সম্ভাবনা আছে, যদিও এই যে শুল্ক নীতির কতটা লিগালাইজড স্টেটাস আছে এটা নিয়েও প্রশ্ন আগামী দিনে উঠবে। শুধু তাই নয়, রাউন্ড অফ ডিসকাশন হবে সেনেটে, ইলেকটোরিয়াল কলেজে, এবং তার থেকেও একবার এগিয়ে সেনেটের যে ইন্টারনাল ডিসকাশন পোডিয়ামে আছে সেখানেও হবে যে এই ধরনের ডিসিশন নেওয়ার খুব লিমিটেড ক্ষমতা অ্যাকর্ডিং টু আমেরিকান কনস্টিটিউশন কোটাসকে দেওয়া আছে। সেই ক্ষমতার প্রয়োগ ন্যাশনাল সিকিউরিটির বাইরে খুব একটা আছে বলে আমার জানা নেই। যদি সেই ক্ষমতার অপপ্রয়োগ হয় সেক্ষেত্রে একজন স্টেটাস কো অর্থাৎ একজন প্রেসিডেন্টের এগেইনস্টে লিগাল স্টেপ শুধু নয় ইমপিচমেন্টেরও আনা যেতে পারে। বেশ, আমাদের নজর থাকবে সুভাষিস দা, আপাতত অনেক ধন্যবাদ আপনাকে। রাষ্ট্রপুঞ্জের সাধারণ সভায় যোগ দিচ্ছেন না প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর ভারতের প্রতিনিধিত্ব করবেন। রাষ্ট্রপুঞ্জের সাধারণ সভার অধিবেশন 9 সেপ্টেম্বর থেকে শুরু হবে। 23 সেপ্টেম্বর ভাষণ দেওয়ার কথা মার্কিন প্রেসিডেন্টের। 27 সেপ্টেম্বর নিউ ইয়র্কে ভাষণ দেবেন ভারতের বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর। ভারতের তরফে বক্তা হিসেবে তালিকায় নরেন্দ্র মোদীর নাম রাখা হয়েছিল, কিন্তু শেষ মুহূর্তে জয়শঙ্করকে পাঠানোর সিদ্ধান্ত নিয়েছে সাউথ ব্লক। নরেন্দ্র মোদী গেলে একই মঞ্চে আবারও ট্রাম্পের মুখোমুখি হতেন, কিন্তু এখন আর সেটা হচ্ছে না। রহড়ায় যে অস্ত্র উদ্ধার হয়েছিল সেই কাণ্ডে একটা নতুন টুইস্ট, নয়া মোড় বলা যায়। অস্ত্র কারবারে সক্রিয় নয়া চক্রের হদিশ পাওয়া গিয়েছে। সূত্রের খবর যেটা আমি জানতে পাচ্ছি, সেফ কাস্টাডিতে রাখা অস্ত্রই খোলা বাজারে বিক্রি হচ্ছিল। বর্তমান বাজার দরের থেকে কিছুটা কম দামে সেই আগ্নেয়াস্ত্র বিক্রি করেই ডালহৌসি থেকে এই অস্ত্রের কারবার দিনের পর দিন চলছিল। লাইসেন্স রয়েছে এমন অস্ত্র অনেকে জমা রাখেন ডিলারদের দোকানে। দীর্ঘদিন পরে অস্ত্র ফেরত না নিলে অন্যত্র সরিয়ে রাখেন ডিলাররা। সেই অস্ত্রই এজেন্টদের মাধ্যমে দুষ্কৃতীদের হাতে চলে যায়। এসটিএফ এর কাছে জেরায় ডালহৌসির এনসি দাম দোকানের 3 জন মালিক। তারা জানিয়েছেন যে বাজেয়াপ্ত করা সব বন্দুক সেফ কাস্টাডিতে ছিল, কোনো নথি দেখাতে পারেনি। এসটিএফ এর নজরে অন্য ডিলাররাও রয়েছে। আমার সহকর্মী সুজয় এই মুহূর্তে রয়েছে। সুজয়, তাহলে এখন যেই বিষয়গুলো সামনে চলে আসছে, যে নয়া চক্র নতুনভাবে একটা রুট তৈরি করে জমা অস্ত্র সেটাকে অন্যভাবে দেখানো, তাহলে কোন পদ্ধতিতে এই চক্রটা চলতো? মূলত যাদের অস্ত্রের লাইসেন্স রয়েছে তারা কিছুদিন পর যখন লাইসেন্স জমা দেয়, অনেক ক্ষেত্রে তারা আবার সেই লাইসেন্স এবং অস্ত্র জমা দেয় সেফ কাস্টাডিতে রাখার জন্য। বিভিন্ন কারণে সেটা দিয়ে থাকে। অনেক ক্ষেত্রেই কেউ 10 বছর 20 বছর বা 30 বছর পর সেগুলো তারা ফেরত নেন না। বহু ক্ষেত্রে কেউ মারা গেলে সেই লাইসেন্স এবং অস্ত্রটা পড়ে থাকে। এই সেফ কাস্টাডিতে থাকা যে অস্ত্রগুলো সেগুলিকেই এরা খোলা বাজারে কম দামে বিক্রি করে। তার এখন প্রত্যেকটাই আসল আগ্নেয়াস্ত্র এবং এই কারণে কম দামে সস্তায় বাজারে বিক্রি করে। এবং এটা একটা নতুন চক্র যেটা ডিলারদের মারফত শুরু হয়েছে বলে এসটিএফ গোয়েন্দারা জানাচ্ছে, যে বিভিন্ন ক্ষেত্রে এই ডিলারদের সেফ কাস্টাডিতে থাকা অস্ত্রগুলো তারা সেটা খোলা বাজারে চলেছে। সুতরাং এই ডিলার নয়, কলকাতা আরো যে সমস্ত ডিলার রয়েছে। বুঝতে পেরেছি, অর্থাৎ বিষয়টি অ্যাড্রেস করা গিয়েছে। এবার সেই মতো এই চক্রকে পাকড়াও করে আশা করা যায় বিষয়টা আটকানো যাবে। ধন্যবাদ সুজয়। বাহ, এবার রয়েছে স্বাদ। হ্যাঁ, অপূর্ব স্বাদ। এমডিএচ এর চাঙ্কি চাট মশলা, জীবনে আসল স্বাদ জাগলো। আসল মশলা, এমডিএচ।